আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে। কি বলবো আপনাদের কথা, আমি ওদের তেলের জন্য এসে দাঁড়িয়ে রয়েছি। এই জন্য গতকাল গেছিলাম প্রায় 42টা পাম্পে, প্রায় মুন্সি হাজীগঞ্জ থেকে প্রায় 42টা পাম্পে যেতে যেতে গেছে সিলেট পর্যন্ত। তো এইভাবে কিন্তু প্রতি পাম্পে পাম্পে গিয়ে কিন্তু তেল পাই নাই। এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা কখনো আশা করি না। তেলের দাম যদি বাড়ে তাহলে ভোগান্তি হবে কেন? 13-14 ঘন্টা 15 ঘন্টা তারপরে পাবো কিনা এটা তো কোনো শিওর না। আবার শুনছি যে নাকি দিবে, কতটুকু সেটাও বলতে পারি না। আমি মিরপুর থেকে আসছি, মিরপুর থেকে আপ ডাউন করলে 10 লিটার যায়, আমাকে নাকি শুনলাম যে দেই নাকি 10 লিটার। তাহলে বোঝেন বিএনপি সরকার ক্ষমতাসীন হওয়ার পরেই তারা জনগণের এই রায়ের সাথে নির্মম তামাশা শুরু করেছে। গণভোটের রায়কে পাশ কাটিয়ে তারা একদলীয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিপজ্জনক পথে অগ্রসর হচ্ছে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় কার্যকর করার দাবি নিয়ে আগামী 24শে এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আহ্বান করেছে এক ঐতিহাসিক গণসমাবেশ। গণভোটের কথা বলুন, মানুষের মধ্যে অনেক কষ্ট জন্ম নিতেছে, তেল নিতে যায় মানুষ পেরেশান হয়ে যাইতেছে, কারেন্ট নাই পেরেশান হয়ে যাইতেছে। হামে ভাই হামে গতকালও 4 জন মারা গেছে। আমাদের প্রধানমন্ত্রী বলতেছে গত 2 সরকার একটা বেআইনি কাজ করে গেছে, হামের কোনো ওষুধ তারা দিয়ে যায় নাই, হামের কোনো ওষুধ আনে নাই। আমার একটা কথা ভাই, প্রতিদিন কত কিছু এয়ারপোর্ট দিয়ে পাচার হয়ে যেতেছে বিদেশে, আবার ঢুকতেছে, খোঁজ নিয়ে জানেন হামের 1000 ওষুধ কি আনা যায় না? অনুমতি লাগে নাকি? অনুমতি নিয়ে আনেন না আপনারাই তো সরকারে 1000-2000 ওষুধ হয় না, প্রাথমিক চিকিৎসাটা দেন না। আমি অনেকে মারা যাইতেছে, একে অপরকে খালি দোষ দিতেছি। গত 2 সরকার মানে ইউনূস আর হাসিনা কেন হামের ওষুধ আনলো না? ভাই হামের ওষুধ আনতে 2 মাস লাগে নাকি? আমি বুঝি না। আমার তো মনে হয় নেপালে যদি হামের প্রবলেম হইতো, নেপালের প্রধানমন্ত্রী কি করতো? আমার তো মনে হয় উনি নিজের সকালে রওনা দিত, রাত্রের বেলা আবার হামের ওষুধ নিয়ে নিজের দেশে ফিরতো, নিশ্চয়ই কাজটা করতো। হামের ওষুধ আনান, বাচ্চাদেরকে বাঁচান। আসসালামু আলাইকুম, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতি প্রেক্ষাপটে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যার শুরু অংশগুলো দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা হতে চলেছে। আশা করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে অবশ্যই ভিডিওটির মূল রহস্য জানতে পারবেন। দর্শক, দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা দেখে আসি। জবাবদিহিতার আন্ডারে না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একদমই সীমিত। 2 মিনিট 1 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়, সেই জায়গায় আমরা মাননীয় মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে আপনার প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। কিন্তু আমরা দেখেছি গত 2 সপ্তাহের সেশনে আমাদের এই যে তারকা চিহ্নিত প্রশ্নগুলো সংসদের কার্যপ্রণালীতে থাকলেও সেগুলো শুধুমাত্র টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে আমরা মন্ত্রীদেরকে আমরা প্রশ্ন করতে পারি না। এবং আমি মনে করি এটির মাধ্যমে আমার অধিকার বঞ্চিত হচ্ছে, এবং আমি সম্পূরক প্রশ্ন করতে পারি না, আমি অধিকার বঞ্চিত হচ্ছি। যেমন চলমান ঘটনায় যেটি গুরুত্বপূর্ণ, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার জন্য হাসান ইনামকে গ্রেফতার করা হবে। মাননীয় স্পিকার, আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেফতার করা হয়। কার্টুন শেয়ার করার কারণে আমাদের চিফ হুইপ মহোদয় আমাদেরকে ইনভাইট করেছিলেন এই সংসদে, যে উনি বলেছিলেন তিমির এবং হাঙ্গর, এটা স্যাটায়ার করে বলেছিলেন, এটা আমরাও বুঝেছি, এটা উনিও বুঝেছেন। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কার্টুনটি শেয়ার করার কারণে আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয়ের এক কর্মী মামলা করেছে 25 ধারায়। যেই মামলা 25 ধারায় যদি সংক্ষেপে বলি, আপনি মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, 1 মিনিট মাননীয় স্পিকার, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় ঠিক না। আছে, আমরা কবে ট্রেজারি ব্রাঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, অবশ্যই বলবো, সেদিন অবশ্যই ইনশাআল্লাহ আসবে। মাননীয় সদস্য, আপনি একটু শেষ করুন দয়া করে। 1 মিনিট মাননীয় স্পিকার, 25 ধারায় রয়েছে যে বিধিতে মামলা হয়েছে, 25 ধারায় রয়েছে যৌন নির্যাতন করা হইলে, সংক্ষেপে বলছি, তাইলে এই ধারায় মামলা করা হবে। কিন্তু মাননীয় স্পিকারের মাননীয় হুইপ মহোদয়ের যেই মিমটি শেয়ার করা হয়েছে সেখানে কোথায় যৌন নির্যাতন করা হয়েছে? এখানে একটা মিম শেয়ার দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে তিমি মাছ সবাইকে সার্ভ করা হচ্ছে। এবং এই ধরনের মামলায় আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিরোধী দল মতকে দমন নিপীড়নের জন্য গ্রেফতার করা হচ্ছে এবং জামিনও দেওয়া হচ্ছে না। এবং এইখানে কোনো ধারায় 25 ধারায় সাইবার নিরাপত্তা যেটা আইন এই সংসদে পাশ করা হয়েছে, এই আইনে কটূক্তির জন্য বা রাজনৈতিক স্যাটায়ারের জন্য আমাদের হচ্ছে মামলা করার কোনো বিধান নাই। সেই জায়গাতে এই প্রশ্নগুলো আমরা কাদেরকে করব যদি আমাদেরকে আমাদের এই মৌখিক
প্রশ্ন উত্তর পর্বটি যদি আপনারা বাদ দিয়ে দেন তাহলে আমরা কাদের কাছে প্রশ্ন করব? এটা একটা মনোলগ সেশন হবে, এখানে সবগুলো স্ক্রিপ্টেড থাকবে, মন্ত্রণালয় থেকে যে উত্তর রেডি করে দিবে সেটাই। আমাদের মন্ত্রীরা কাজ করছেন, পরিশ্রম করছেন, কিন্তু আমাদের সাথে তাদের যে জবাবদিহিতার যে সম্পর্কটা, এই সম্পর্কটা এই সংসদে নিশ্চিত হচ্ছে না। এবং আমি মনে করছি রুলস 163 এই বিধি অনুযায়ী আমার অধিকার বঞ্চিত করা হচ্ছে এবং অতি সত্বর এই যে মৌখিক উত্তরদানের যে কর্মসূচিটি রয়েছে সেটি রুলস অফ প্রসিজারে অন্তর্ভুক্ত করা হোক, যাতে করে আমাদের মাননীয় মন্ত্রীদেরকে আমরা জবাবদিহিতার আন্ডারে আমরা আনতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মরে নাই, আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে, তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে, 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যে চোর আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সরকারি কিছু জিনিসপত্র কিনতে গিয়া টাকা সরায় ফেলাইছে। ক্যামেরা কিনতে দিছে টাকা, আবার ওই যে ব্যাগ কিনতে দিছে, লেন্স কিনতে দিছে। এখানে 18 লাখ টাকার জিনিস কিনছে স্টেডিয়াম থেকে যায়, কিন্তু বিল দিছে 50, 60, 70 লাখ, ওইখান থেকে সরায় ফেলাইছে 50 লাখ। কি করবেন ভাই, সব দিকেই চোর, চোর না শুনে ধর্মের কাহিনী, কিছুই করার নাই। এর মধ্যে তেলের দাম বাড়ছে। আবার দেখেন আমাদের তেলমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকদিন আগে কি বললো বলেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার। আসসালামু আলাইকুম। তেলের দাম বাড়াইতে বাধ্য হয়েছে। আসলে আমার মনে হয় সরকার অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। কয়দিন আগে, 2-4 দিন আগেই তো দেখলাম সালাউদ্দিন সাহেব এবং অনেকেই বলতেছিল যে আমাদের একমাত্র সফলতা আমরা তেলের দাম বাড়াই নাই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে। এই যে সহজ সরল কথাটা উনি বইলা দিল, আমার যদ্দূর মনে হয় উনি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া নিজেই জানে না পিছনে সিন্ডিকেট কি কাজ করতেছে। আমি তো বলবো হাজার হাজার কোটি টাকার ব্যবসা কইরা নিল। কারণ মন্ত্রীরা বারবার বলতেছিল সংসদে মিডিয়ার সামনে তেলের কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই, প্রচুর তেল আছে আমাদের কাছে, এই কথাই বলতেছিল বাইরে এবং সংসদের ভিতরে। কিন্তু তারপরও তো আমরা দেখতেছি তেলের অভাব, মাইকে মাইল লাইন, কত মানুষ জানেন ঘুইরা বইরা যাইতেছে, রাত্রে ওইখানে ঘুমাইতেছে। পেটের জ্বালা তো ভাই, পেটে টান পড়লে মাথা খারাপ হয়ে যায়। যার কাঁধে দায়িত্ব সে বুঝে। যারা বাইক শেয়ার করে তাদের সংসারটা তো ভাই ওই তেলের সাথে সম্পর্ক। 10 ঘন্টা যদি ওইখানে কাটায়, কখন ডিউটি করবে, কখন চাল কিনবে, ডাল কিনবে, বাচ্চাদের লেখাপড়ার খরচ। আমাদের দেশে তার এডুকেশন ফ্রি না ভাই, টাকা লাগে ভাই, আবার রিঅ্যাডমিশন নিতেও টাকা লাগে। যাই হোক, ওইসব অ্যাঙ্গেলে যাই না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আজকে খালি কথা বলবো, দেখেন আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন। অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো?
আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন, তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন কোন বিরোধী দলকে কথা বলতে? আরে মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস, কেমন ভাবে কথা বলে! পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে তো। জানেন, যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা করে তাকায় থাকে, যাই হায় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়। ভাই বেরাদার, দেখেন এই এনসিপি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। যে এনসিপি নিয়ে অনেকেই বলতো এদের ডাকে কে আসবে, হ্যাঁ অনেককেই বলতে দেখছি, অনেক বড় বড় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, উনি তো প্রায় বলতো এই হাসনাত ডাক দিলে, ওই নাহিদ ডাক দিলে কে নামবে, সার্জিস ডাক দিলে রাস্তায় কয়জন মানুষ নামবে বলতো। কিন্তু ইদানিং উনি চেঞ্জ হয়েছে। আমি ওই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলতেছি। ভদ্রলোক চেঞ্জ হয়েছে, ভদ্রলোক আগের মতো কথা বলে না। আমি মনে করি উনি বিবেকবান, হ্যাঁ উনি বিবেকবান। উনি কিন্তু মনে প্রাণে, হ্যাঁ কান্নি মাইরা বিএনপির পক্ষে ছিল, আবার নীতি কথাও বলে, আওয়ামী লীগের পক্ষ নীতি কথা বলে। কিন্তু ইদানিং বিএনপির যেসব সমালোচনা করে উনি, আমি অবাক হই। এতেই মনে হয়, আসলে আমার মনে হয় বিএনপি সঠিক পথে নাই। কারণ এরকম অনেকেই দেখছি ধীরে ধীরে বিএনপি থেকে সইরা আসতেছে। আর ওরা কোথায় যোগ দিতেছে? ম্যাক্সিমাম এনসিপিতে। এনসিপিকে সবাই পছন্দ করতেছে। ছাত্রলীগেরও অনেকেই এনসিপিতে আসতেছে। আমি তো মনে করি বিএনপিরও অনেকে আসতেছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আবার নাহিদ ইসলাম বলছে অতীতে কে কোন দল করছে এটা আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানতে চাই ওই মানুষটা বর্তমানে কেমন, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না। তার মানে ইঙ্গিত দিয়ে দিছে ছাত্রলীগের পোলাপান রে, ছাত্র দলের পোলাপান রে, চলে আসো, স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত নিছে। দল চেঞ্জ করা কোনো ব্যাপার? আরে মানুষ ধর্ম চেঞ্জ করে, রাম রহিম হয়ে যাইতেছে, কোনো ব্যাপারই না। এক দল থেকে আরেক দলে কেন আসতে পারবে না? সুযোগটা কেন নিবে না? কোন সুযোগটা? যখনই নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম। গত সরকার তো কইরা গেছে যে 18 মাসের সরকার, এই সরকার হিসাবে এটা বহাল রাখছে। বহাল রাখাতে এনসিপি এই সুযোগটা নিয়ে নিল, ঠিক জায়গায় মাইরা দিছে। কারণ কি জানেন, এটা আদালতে যখন যাবে এই সিদ্ধান্ত থাকবে না, এই সিদ্ধান্তের পরিবর্তন হবে। গুড আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ছাড় দিবে ভাই। দেখেন এই আদালতে যখন যাবে, উচ্চ আদালতে, তখন দেখবেন এই আওয়ামী লীগকে তার কার্যক্রম করার জন্য নিষিদ্ধ রাখবে না, কাজ কাম করতে দিবে, সামনে আসতে দিবে, কিন্তু দেরি আছে, সময় লাগবে, টাইম লাগবে। এটা বুঝা ফেলাইছে কিন্তু আওয়ামী লীগের ভিতরের অনেকেই বুঝা ফেলাইছে। ওই যে চিটাগাঙের এক ভদ্রলোক, উনি তো ছিল ভাই, আওয়ামী লীগেরও ছিল এবং বিএনপিরও ছিল। হাসনাত যার বাসায় গেছিল, মঞ্জুরুল আলম সাহেব, উনিও কিন্তু চলে আসছে, আরো অনেকেই আসতেছে। আবার দেখবেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীও আসবে। দেখবেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন, 5ই আগস্টে এই সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সামনে দাঁড়ায় গেছিল ঢাল হইয়া। ওদিক থেকে কিন্তু আর পুলিশ গুলি চালাইতে পারতেছিল না, এদিক থেকে স্লোগান দিতেছিল, গুলি চালা, গুলি কর। আর আর্মিরা সামনে দাঁড়ায় রয়েছে, ওরা কিভাবে গুলি করবে এরকম দৃশ্য দেখছি না? নিশ্চয়ই দেখছি। এইসব ভিডিও ভাই শেয়ার করে না, জুলাইকে বাঁচায় রাখবেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে। কারণ কি জানেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে সংবিধানটা বানাইছিল, ওটা তো ভাই একক শাসন, হ্যাঁ ভাই রাজতন্ত্র, সব দল নিষিদ্ধ কইরা উনি বাকশাল বানাইছিল। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক দল, বাকশাল অর্থাৎ কৃষক আর শ্রমিকদের কাঁধে বন্দুক রাইখা দেশ চালানো, বাকশাল বানাইছিল। ওই সংবিধানই তো এইটা, এই সংবিধানের ভিতর দিয়েই তো আমরা চলে আসতেছি। এই বছরের পর বছর, প্রতি 5 বছর পর আমরা ভোট দেই। আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই, পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে 100 জনের মধ্যে একজন নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকায় নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, ওনাকেও 100 জনের মধ্যে একজন বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে একজন বানাই দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলো সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতের সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখাই দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে। কারণ কি?
এবং চিফ হুইপ ওইটার জবাব দিতে যায় বলছে কি কারণে আমি জানি না, আমার কারণে হইলে আমি বলবো যে না তাকে ছাইরা দাও, কিন্তু অন্য কোনো কারণে যদি হয় 20-এর ধারায় অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, হারুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয় 5 দিন পর পর একজন পইরা গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় বলেন তো? এটা কোন ইঙ্গিত দিতেছে? খারাপ ইঙ্গিত দিতেছে। ওই আইনটা আবার প্রয়োগ করা হচ্ছে। ওই আইন যদি থাকে, এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে পারবো না, হ্যাঁ আমাকে নিয়ে না 3-4টা মামলায় ফাঁসাই দিতে পারবে, যে কাউকে পারবে ওই আইন রাখলে। কিন্তু আমার কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই কথা, গত 5-15 বছরের অতীতে তাকায়া দেখেন, এত সুন্দর বিরোধী দল কি অতীতে ছিল? কখনই ছিল না, কারো ভাগ্যে জুটে নাই, সবাই ছিল গৃহপালিত। এখন সংসদের দিকে তাকাইলে মনে হয় হ্যাঁ একটা সংসদ চলতেছে। মাত্র 2 মাস বয়স হাসনাত আব্দুল্লাহর, যেভাবে কথা বলে দেখেন সবাই অবাক হচ্ছে না? আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নিজ মনে মনে চিন্তা করে, এর বয়সও 2 মাস, আমার বয়সও 2 মাস, মানে সংসদের বয়স দুজনেরই কিন্তু এক, কিন্তু এই ছেলে কিভাবে কথা বলে? আমার দল এত বড় দল, 212 জন 13 জন আমার মেম্বার, ওরা কি এরকম কথা বলতে পারে? নিশ্চয়ই উনি এটা চিন্তা করে। হ্যাঁ চিন্তা চলে আসে তো ভাই, স্বাভাবিকভাবে চলে আসে। যার জন্য আমি বলবো দেখেন, এই যে দেখেন আজকে হাসনাত কিন্তু প্রতিবাদ করলো ওই কার্টুন আঁকা নিয়ে, এভাবে কিন্তু আরো প্রতিবাদ হবে। এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিবাদ হবে, প্রচুর সমালোচনা হবে, প্রচুর কটু কথা আসবে, সহ্য করতে হবে। হ্যাঁ সহ্য করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো 16-17 বছর একটা উন্নত দেশে ছিলেন, ওই দেশের দিকে তাকান, ওই দেশে দাঁড়ায়, বাড়ির সামনে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় গালি দিতেও তো দেখছি আমি। তাই কি ওরে ধৈর্য নিয়ে গেছে? ধৈর্য নিয়ে যায় নাই, ধৈর্য নিতে নাই, এটার নাম গণতন্ত্র না। হ্যাঁ আমি জানি খারাপ লাগে, আপনার খারাপ না লাগলো, ওই যে আপনার দলের ভক্তদের খারাপ লাগে, স্বাভাবিকভাবে তাদের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, যেহেতু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি বইলা দেন এই ভালোবাসা আমি চাই না, তোমরা যারা এইসব করো আমি তাদেরকে পছন্দ করি না, এবং তাদেরকে যদি 2-1 জনকে শাস্তি দিয়ে দেন তাইলে তো সব ঠান্ডা হয়ে যায়। দেখেন ভাই ব্রাদার, যখনই সাদা শকুন, কালো শকুন, এরকম অনেক কথা, চুম্মা শফিক, হ্যাঁ চুম্মা শফিক, ওইসব গান টান এবং অনেক ভালগার কথা, একটা যুবতী মেয়ের সঙ্গে বিরোধী দলের নেতাকে শোয়ায় রাখা, আবার এই পক্ষও কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে প্রচুর কার্টুন আঁকে, বিভিন্ন রকম কার্টুন, হাফ প্যান্ট পরা, ইউনিভার্সিটির সামনে দাঁড় করায় রাখছে, কান্দে ব্যাগ দিছে, মুখের মধ্যে তালা লাগায় কার্টুন আঁকছে, বিভিন্ন রকম কার্টুন দিতেছে। এখন যদি ওই আইনের ভিতরে ফালায়া সবাই ধরতে যান, তাহলে হয়তো সবাই মুখ বন্ধ করে দিবে, ভয়ে হয়তো সবাই ইঁদুরের গর্তের মধ্যে লুকায়া যাবে। কিন্তু সেই ইঁদুরের গর্তের মধ্যে বৈশা ওয়াইফাই দিয়া বিভিন্ন ফেক আইডি বানায়া যে আক্রমণটা করবে ভাই, সে আক্রমণ কিভাবে সামলাবেন? সামলাইতে পারবেন না। যত বাধা দিবেন ততই বাড়তে থাকবে। দেখেন না, বাধা দেওয়ার কারণে এখন আরো বাড়তেছে। এই যে রাশেদ প্রধান যে কটূক্তি করছে, এটার জন্য তো সে সরি বলছে, ক্ষমা চাইছে, কিন্তু বলার মধ্যে কিন্তু অন্য একটা স্টাইল ছিল, যে স্টাইল বইলা দেয় এইটাই এই জেনারেশন। আজকে আবার কিন্তু সে মুখ খুলছে ওই হাওয়া ভবন নিয়ে, এবং মাননীয় বইলা আবার কিন্তু অনেক অভিযোগ সামনে নিয়ে আসছে। বিরোধী দল তো বলছেই যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই, 5টি বছর আপনাদের সঙ্গে হাত মিলাইয়া এই দেশটাকে গইরা তুলতে চাই। শর্ত একটাই, গণভোটের অধিকার। আর গণভোটের অধিকার চাওয়াটা কি কোনো অপরাধ? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই গণভোট চাওয়াটা কি কোনো অপরাধ? আপনি নিজেই বলেন, আপনার দলের লোকেরাই তো চাইছেন গণভোট, আপনি নিজেও তো গণভোট চাইছেন, তখন কি কারণে চাইছেন আর এখন কি কারণে চান না? এই দুইটার মাঝখানে একটা নাটাই সুতার গন্ধ পাওয়া যায়, মনে হচ্ছে কেউ সুতা বাইন্দা খেলতেছে। এটা তো ইজি একটা অঙ্ক, 2-2-4 মতো যে হিসাবটা আপনি সবসময় দেন, 2-2-4। এখানেও কিন্তু 2-2-4, কারণ আপনি চাইলেন গণভোট, আপনি এখন বলতেছেন না এই গণভোট বৈধ না। তার মানে কি 2-2-4 মিলিয়ে নিতে চাই, মাঝখানে কেউ আছে। মাঝখানে কে? এই সংবিধান কার প্রবলেম, কার বেশি প্রবলেম করবে, কার সবচেয়ে বেশি ক্ষতি করবে? আওয়ামী লীগের ক্ষতি করবে, আর আওয়ামী লীগের সবচেয়ে ভালো বন্ধুকে পার্শ্ববর্তী দেশ, এই দুজনেরই সবচেয়ে বড় ক্ষতি হবে এই সংবিধান না থাকলে। কিন্তু আপনার কি ক্ষতি হবে? আপনার তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনি যদি মাইনা নেন সবাই তো আপনাকে বুকে জড়াইয়া ধরবে, হ্যাঁ ভালোবাসা দিয়া বুকে জড়াইয়া ধরবে আপনি যদি মাইনা নেন। আপনি এই জিনিসটা বুঝতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তারপরেও কেন আপনি হ্যাঁ বলতে পারতেছেন না? আমরা এটা বুঝতে পারতেছি, কোন একটা চাপের মধ্যে আছেন। কিন্তু কথা হচ্ছে সবাই মিলা যদি রাজি হয়ে যায়, সংবিধান কি করতে পারবে? কিছু করতে পারবে না। আর জনগণ তো ভোট দিয়েই দিছে, জনগণের এই অধিকারটা নিয়ে যে ছিনিমিনি খেলা হইতেছে, এটা সুন্দর হইতেছে না। যার জন্য আমার আকুল আবেদন, এত সুন্দর বিরোধী দল পাবেন না, ওদের সঙ্গে দুশ্মনী করেন না। হ্যাঁ দুশ্মনী করে লাভটা কি? একবার মাননীয়
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একবার চিন্তা করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের জন্যই তো আজকে আপনি এই সংসদে বসে আছেন। এই জুলাই গণ অভ্যুত্থান আপনাকে অনেক কিছু দিছে, ওইটা নিয়ে এত বিতর্কের দরকার কি? আমি জানি কেন এই বিতর্ক হচ্ছে, এটা বইলা ভিডিওটা শেষ করুন। দেখেন ভাই ব্রাদার, এই যে আজকে এনসিপি জামাতে ইসলামের সঙ্গে আছে না, এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। জামাতের সঙ্গে না থাকা ওনারা যদি এককভাবে রাজনীতি করতো, এককভাবে এই নির্বাচন করতো, অথবা এখনো যদি সইরা আসে, দেখবেন এই জুলাই সনদপত্র মাইনা নিবে, গণভোট মাইনা নিবে। এখন যদি মাইনা নিতে যায় তাহলে কিন্তু পুরা জিনিসটার বাহাবা চইলা যায় জামাত এবং এনসিপি। যেহেতু জামাত বড় দল, উনাদের উপরে চইলা যায়। তার মানে কি জানেন, ৭১-এ যাদেরকে আমরা রাজাকার বলতাম, তারা আবার বাংলাদেশটাকে পুনরুদ্ধার করছে জালিমদের হাত থেকে। এই সার্টিফিকেটটা পাওয়া যায়, এই সার্টিফিকেটটা দিতে চায় না, রাজনৈতিকভাবে দিতে চায় না বিএনপি। কারণ এটা দিলে তো ভাই উনাদের রাজনীতি থাকে না। আবার থাকে না কাদের রাজনীতি? ওই যে উনাদের রাজনীতি, আওয়ামী লীগের। আর আওয়ামী লীগকে যারা সবচেয়ে বেশি পছন্দ করে পার্শ্ববর্তী দেশ, তাদের থাকে না। কারণ ওই ৭২-এর সংবিধানটা তো সংস্কার হয়ে যায়। যদি সংস্কার হয়ে যেত তাহলে যে ৫-৬ জনকে ধরছে না, যদি সংস্কার হয়ে যেত তাইলে কিন্তু ওরা আজকে অ্যারেস্ট হইতো না। এই যে ২-৪ জন যারা অ্যারেস্ট হয়েছে, এদেরকে কেউ অ্যারেস্ট করতে পারতো না। কারণ ওইটাই সংস্কার করতে চাইছিল, ওই স্বাধীনতাটাই চাইছিল মানুষ আপনাদের কাছে। সেই সুযোগটা নেন মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই সনদপত্র ঘোষণা দিয়ে দেন, মানুষের ভোটের অধিকার দিয়ে দেন। যদি কারোর সাথে কথা দিয়ে আসেন, ওই কথা ভাঙ্গা চুরমার করে দেন। জনগণ যদি আপনার পাশে থাকে, কে কি করতে পারবে আপনাকে? এই জনগণ আপনার পাশে হাঁটবে, আপনার পাশে জনগণ থাকবে, কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। শুধু এই জুলাই সনদপত্র মাইনা এবং বিরোধী দল সংসদে কি বলে সেই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। ওনারা না যাই না বলে না, কিন্তু অনেক তথ্য থাকে তাদের কাছে, সেগুলোর মূল্যায়ন করা। যদি সেগুলো মূল্যায়ন করতে পারেন, দেশটা তো সুন্দরভাবে গইরা উঠে। আগামী ৫ বছর পর দেখা গেল আপনারা আবার ক্ষমতায় আসতেছেন, এটা হইতে পারে ভাই, উপরওয়ালা এরকম দিয়ে দিতে পারে। ভালো কাজের জন্য উপরওয়ালা পুরস্কার দিয়ে থাকে। জামাতকে ফাঁসাতে গিয়ে বিএনপি নিজেরাই ফেসে গেল। হ্যাঁ, এটা প্রকৃতির একটা নির্মম বাস্তবতা, প্রকৃতির একটা শিক্ষা, ন্যাচারাল জাস্টিস। এবং জামাত শিবিরের প্রতি আল্লাহর একটা খাস রহমত, যে মুহূর্তের মধ্যে জামাত শিবির অবিশ্বাস্যভাবে জিতে গেল, আল্লাহ তাদেরকে হেফাজত করলো, একটা মহা ক্ষতি থেকে, একটা মহা অঘটন থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। বিএনপি সরকার একটা নিকৃষ্ট সরকার, একটা মুনাফিক সরকার, একটা ধান্দাবাজ সরকার, অসৎ সরকার। এই সরকারের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই। বরং আওয়ামী লীগের মধ্যে ধান্দাবাজি করলো, ফেসিবাদ কায়েম করলো, তাদের মধ্যে যে এথিক্স ছিল তার ছেটেফোঁটাও বিএনপি সরকারের মধ্যে নেই। এরা মিথ্যা বলে এবং দিনে দুপুরে পুকুর চুরি করে, যেটা আওয়ামী লীগ অনেক কৌশলে করতো। যেমন আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করেছিল অনেক বছর পরে, আগে ন্যারেটিভ নির্মাণ করেছিল, আবুল বারাকাতদের মাধ্যমে বই লিখেছিল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জার্নালে সেটা প্রকাশ করেছিল। ওই আবুল বারাকাতের থিসিসের উপর ভিত্তি করে আবার ইন্ডিয়ান মিডিয়াগুলো দীর্ঘদিন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল, জঙ্গি অর্থায়নের পক্ষে অনেক ন্যারেটিভ, কিছু বিচ্ছিন্ন তথ্য প্রমাণ হাজির করেছিল। এরপরে ধীরে 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 একটা পর্যায়ে ইসলামী ব্যাংক দখল করেছে। কিন্তু বিএনপি এতটাই মূর্খ যে হঠাৎ করে এসে আবার সেই এসালমকে ডেকে আনছে, যেটা অনেকটা হাস্যকর মূর্খতা। তো বিএনপি আকামও করতে পারে না, ধরা পড়ে। এটা অবশ্য বিএনপির জন্য আল্লাহর রহমত, আকাম করতে যাওয়ার আগে ধরা পড়াটা ভালো। যেমন